আসসালামু আলাইকুম। আমি সানজিদা আফরিন। আপনাদের সবাইকে টেক্সটাইল টাইমস কর্তৃক আয়োজিত ইন্টার্নশিপ টকের তৃতীয় পর্বে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যারা আমাদের সাথে আজকের এই লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ইন্টার্নশিপ শুধুমাত্র একটি একাডেমিক রিকোয়ারমেন্ট নয়, বরং এটি একজন শিক্ষার্থীর ইন্ডাস্ট্রিতে প্রবেশের প্রথম বাস্তব অভিজ্ঞতা। এবং অনেক সময় একটি ভালো ইন্টার্নশিপই নির্ধারণ করে দেয় একজন শিক্ষার্থীর ক্যারিয়ারের দিক। এবং সেই অভিজ্ঞতা থেকে আজকে আমাদের এই আয়োজন। আজকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ নূর আলম নিশাত, যিনি একজন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল। ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে আন্তরিকভাবে স্বাগত এবং আশা ধন্যবাদ। করছি আমাদের আজকের এই অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে। ভাই, মূল আলোচনায় যাওয়ার পূর্বে যদি আপনার এই জার্নি এবং আপনার যে আপনার সম্পর্কে এবং আপনার যে জার্নিটা সেই ব্যাপারে আমাদেরকে একটু অবগত করতেন। জার্নি যদি শুরু করতে চাই, আমি আসলে ফার্স্টের দিকে আসি। আমি মোহাম্মদ নুর আলম নিশাত। আমার বাসা হচ্ছে কুমিল্লায়, কিন্তু বর্তমানে আমি গাজীপুরে আছি আমার জব পারপাসে। আমার কেরিয়ার বলতে গেলে ফার্স্টের দিকে শুরু হয় হারিয়ানি টেক্সটাইল থেকে, অ্যাস্ট্রোটেক্স গ্রুপ, এবং আমি ইন্টার্নও করি সেখানেই। আর একটু যদি ব্যাকে আসি, আমি 2014 সালে এসএসসি পরীক্ষা দিই কুমিল্লা পুলিশ লাইন স্কুল থেকে, এবং কি 2016 সালে আমি এইচএসসি পরীক্ষা দিই সোনারমালা কলেজ কুমিল্লা থেকে। পরবর্তীতে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী থেকে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিএসসি কমপ্লিট করি। পরবর্তীতে ফারিয়ানি টেক্সে আমি নিটিং ডিপার্টমেন্টে জয়েন করি অ্যাজ এক্সিকিউটিভ। বর্তমানে আমি হচ্ছে ইমপ্রেস নিউটেক্সে আর&ডি ডিপার্টমেন্টে আছি। ধন্যবাদ ভাই। ভাই, তাহলে আমরা এখন আমাদের যেই মূল অনুষ্ঠান, যেটা আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকে, তাহলে আমরা এখন সেই প্রশ্নোত্তর পর্বে চলে যাই। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা ভাই, একটি ভালো ইন্টার্নশিপ কিভাবে পাওয়া যায় এবং কোথা থেকে এটা শুরু করা যায়? আহ, ভালো ইন্টার্নশিপ বলতে গেলে আসলে আমি যদি ক্যাম্পাস থেকেই আসি, সেক্ষেত্রে হচ্ছে ক্যাম্পাস থেকেই কিন্তু আমরা ইন্টার্নশিপ গুলা বিভিন্ন সিনিয়রদের মাধ্যমে আমরা সেটা করি, ম্যানেজ করি। বেশিরভাগই হচ্ছে আমাদের বড় ভাইরা দেখা যায় যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ভালো পজিশনে আছেন। তাদের সাথে আমরা যদি কয়েক মাস আগে থেকেই যোগাযোগ করতে পারি, অনেকটা 4-5 মাস আগে থেকে যোগাযোগ করে রাখতে হয়, এবং আগে থেকেই আমাদের একটা টিম বা গ্রুপ, আমরা কাদের সাথে কোন কোন ফ্রেন্ডরা মিলে করব, এবং কোন এরিয়াটা এবং কোন ইন্ডাস্ট্রি গুলো আমার জন্য ভালো হবে, সেটাও আমি আগে থেকেই সিলেক্ট করব। এবং ওই ওই এরিয়াগুলোতে আমার যেসব বড় ভাইরা বা সিনিয়ররা, যদি বড় ভাই সিনিয়র না থাকে সেক্ষেত্রে টিচারদের হেল্প নেওয়া যায়। কিন্তু আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সিনিয়ররাই আমাদেরকে এই ব্যাপারগুলোতে হেল্প করে। তো শুরুর দিক থেকে চেষ্টা করব যে আমরা 5-6 মাস আগে থেকে যেই জায়গাগুলোতে আমরা ইন্টার্ন করব এবং কি যেই এরিয়াগুলোতে আমরা ইন্টার্ন করতে চাই, ওই এরিয়া গুলোর মধ্যে আমাদের কোন কোন সিনিয়ররা আসলে জব করে সেটা আমাদেরকে আহ, খুঁজে বের করতে হবে, এবং কি তাদের সাথে একটা নেটওয়ার্কিং বা কমিউনিকেশন করতে হবে। তো সেই সময়গুলো থেকে তাদের সাথে কথা বলতে হলে, এবং কেন আমি 4-5 মাসের কথা বললাম, অনেক সময় দেখা যায় যে আসলে একটা ইন্ডাস্ট্রিতে আমি আসলে কয়েকজন, আমি বেশি ম্যানেজ করি নাই এই পর্যন্ত, কিছু ম্যানেজ করতে গিয়ে যে সমস্যাটা ভোগ করছি সেটাকে একটু যদি বলি। অনেকে হয় কি মাত্র 1-2 থেকে 3 মাস আগে বলে। তো ওইসব ইন্ডাস্ট্রি গুলোতে আসলে শুধু তো তাদের জন্যই ইন্টার্ন না, আসলে অনেক শিডিউল থাকে। দেখা যায় যে 2-3 মাস আগে বললে ইন্টার্ন ম্যানেজ করাটা অনেকটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। এই জন্য হচ্ছে কয়েক মাস আগে হাতে রেখে তখন যদি বলা যায়, এবং কি 4-5 জনের একটা টিম আগে থেকে করে, তারপর সিনিয়রদের সাথে যোগাযোগ করে এটা করে আগানোই বেটার। ভাই, ইন্টার্নশিপের কি এমন কোনো একটি মুহূর্ত বা এমন কোনো একটি ঘটনা আছে যেটা আপনার ক্যারিয়ারের যেই ধারণা বা ভাবনা সেটা বদলে দিয়েছিল? আহ ইন্টার্নশিপের আসলে, আমরা যখন ইন্টার্নশিপের আগে ক্যাম্পাসে ছিলাম, আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে যাইতাম বিভিন্ন সময়। 3-4 বছরে হচ্ছে 2টা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আমাদের হইতো। তো তখনকার এনভায়রনমেন্ট আসলে একদিনে আমরা
আয়ত্ত করতে পারিনি। তো ইন্টার্নে যাওয়ার পরে হচ্ছে আসলে একটা স্টুডেন্ট একটা ইন্ডাস্ট্রির সাথে রিলেট করতে পারে। এই যে 2 মাসের জার্নি, সেই 2 মাসে সে হচ্ছে অনেকটা বলবো না, মানে কিছুটা হলেও একটা এনভায়রনমেন্ট পায় যে আসলে তাকে কোন কোন এনভায়রনমেন্টে আসলে জব করতে হবে, তার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কেমন হবে। তো আমি যদি আমার দিক থেকে বলি, আমি অ্যাস্ট্রোটেক্স গ্রুপ হারিয়ানি টেক্সে হচ্ছে ইন্টার্ন করি, এবং কি ইন্টার্নে যাওয়ার আগে আমি অনেকটাই আমার মানে মনে থেকে হচ্ছে আমি অনেকটা আন্দাজ করছিলাম যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট কেমন হবে, আমাকে কি সারাক্ষণ হচ্ছে প্রোডাকশন ফ্লোরে জব করতে হবে কিনা, আমি সারাক্ষণ কি প্রোডাকশন ফ্লোরে থাকবো, বসার কোনো সুযোগ পাবো কিনা, এমন একটা মানে মাথায় কাজ করতেছিল। কিন্তু যখন আমি ওই হারিয়ানি ট্যাক্সের মিটিং ডিপার্টমেন্টের অফিসটা আসলে যাই, ফার্স্টের দিনই আসলে আমার অনেকটা ইমপ্রেশন কাজ করে, ফার্স্ট ইমপ্রেশন যেটাকে বলে। কারণ ওইখানের হচ্ছে মিটিং এর যেই অফিস, ওটার কর্পোরেট যেই ভাইব, সেটা দেখে হচ্ছে আমার টেক্সটাইলের প্রতি আরো একটা পজিটিভ ভাইব কাজ করে। যার জন্য হচ্ছে আমি এটাকেই হচ্ছে ফোকাস করবো, এবং এইটা থেকে হচ্ছে আমার শুরু। আচ্ছা ভাই, ধরেন আপনি হচ্ছে একজন রিক্রুটার, তো তখন হচ্ছে আপনি একজন শিক্ষার্থীর মধ্যে এমন কোন গুণাবলীগুলো হচ্ছে দেখবেন যেটা দেখে হয়তোবা মনে হবে যে না, তাকে হয়তোবা একটা সুযোগ দেওয়া উচিত? সরি, আমার একটা কল আসছিল। আমি কি আছি? জি জি, আমরা লাইভে আছি। ওকে। প্রশ্নটা আরেকবার একটু কাইন্ডলি। জি জি। ধরেন আপনি হচ্ছেন একজন রিক্রুটার, তো আপনি হচ্ছে একজন শিক্ষার্থীর মধ্যে এমন কোন গুণাবলীটা দেখবেন যেটা দেখে হয়তোবা আপনার মনে হতে পারে যে না, তাকে একটি সুযোগ দেওয়া উচিত? ফার্স্ট অফ অল বলবো, রিক্রুটার এত বড় পর্যায়ে আমি এখনো যাই নাই, তারপরে যেহেতু প্রশ্নটা আসছে, সেক্ষেত্রে আমি বলবো আহ, যদি ফ্রেশার হয়ে থাকে, অবশ্যই আমি তার কনফিডেন্স লেভেল দেখবো, যে অ্যাজ এ ফ্রেশার সে কতক্ষণ তার কনফিডেন্স ধরে রাখতে পারে, এবং কতটুকু কনফিডেন্সের সহিত সে তার আনসার গুলো দিতে পারে। কারণ হচ্ছে যে একটা ফ্রেশার যখন ভাইবা দিতে আসে, তখন তাকে টেকনিক্যালি বেশি জিনিস আসলে জিজ্ঞেস করা হয় না, তাকে এমন বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়, যেটা যেটা আমরা অনেকেই জানি, ইন্ট্রোডিউস ইউর সেলফ থেকে শুরু করে যত ফর্মালিটিস আছে, এবং এই কোশ্চেন গুলাই সে তত কনফিডেন্সের সহিত আনসার দিতে পারে। এবং পরবর্তীতে আরো কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে যে সিভি, তার সিভিটা সে কতটুকু ভাবে, কত সুন্দর ভাবে সাজিয়েছে, এটা একটা সিভিটাকে অনেকটা ফার্স্ট ইমপ্রেশন হিসেবে ধরা যায়। আর এবং কি ইন্টারভিউর 3টা ড্রেস আপও আমি চেক করবো, যে সে কেমন ড্রেস আপে এসেছে। এই 3টা জিনিসকে আমি ফোকাস করবো। আচ্ছা ভাই, আপনি সিভির কথাটা যেহেতু বললেন, তাহলে আমি সিভির কথাটা একটু জিজ্ঞেস করি। যে একটি ভালো মানে একটি ভালো সিভি যখন আমি প্রেজেন্ট করব, তো ওই সিভিতে কি কি বিষয়গুলো থাকা উচিত এবং কি কি বিষয়গুলো হচ্ছে আমাদের অ্যাভয়েড করা উচিত, যে সিভি এড়িয়ে চলা উচিত, কিংবা যে বিষয়গুলো থাকলে হয়তো বা আমাকে সেটা ভালোভাবে প্রেজেন্ট করবে? এটা একটা সুন্দর প্রশ্ন। আহ, আমি বলবো যে একটা সিভি অ্যাজ এ ফ্রেশার, তার সিভিটা হচ্ছে আমার, ফ্রম মাই পার্সপেক্টিভ থেকে যদি বলি, 1 পেজের সিভিতে আমি প্রেফার করব। এবং কি অনেকে দেখা যায় যে সিভির মধ্যে একেবারে গদ বাঁধা জিনিস আসলে নিয়ে আসে। আমি স্পেসিফিক কোনো জিনিস বলবো না, আমি কয়েকটা বিষয় আমি ইনক্লুড করব। তার মধ্যে হচ্ছে সে তার সিভির মধ্যে বেশি জিনিস দিয়ে যেন গদবাঁধা করে না ফেলে, এবং ফার্স্টে যখন একটা রিক্রুটার তার সিভিটা দেখবে, তখন ওই সিভির মধ্যে যেন সে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সে ক্যাম্পাসে কত পরিমাণে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিল, এত বিষয় না দিয়ে মেইন যে বিষয়গুলো আছে, যেগুলো আসলে একটা আহ, কি বলে রিক্রুটার চায়, সেটা তার সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশন বা ফার্স্ট দেখাতেই সেটা গ্যাদার করতে পারবে। আমি তাকে ওই জিনিসগুলোতে ফোকাস দেওয়ার চেষ্টা বলবো। আচ্ছা আচ্ছা। যে কোনো একটা কাজ শুরু করার আগে প্রথম দিকের যে আমাদের বিষয়গুলো থাকে ওইটা একটু কঠিন মনে হয়। তো ইন্টার্নশিপ যখন শুরু হয়,
তো প্রথম সপ্তাহে আপনার কাছে মনে হয় যে এমন কি শিখেছিলেন যেটা হচ্ছে আপনার পুরো কাজটাকে সহজ করে দিয়েছিল প্রথম দিকে বা প্রথম সপ্তাহের ক্ষেত্রে, যদি আমি বলি? প্রথম সপ্তাহে আসলে ইন্টার্নের একটু শুরুতে আসি। আমরা যখন ইন্টার্ন করছিলাম তখন হচ্ছে আমাদের ক্যাম্পাসের প্রায় ও অ্যারাউন্ড 19 টু 20 স্টুডেন্ট একসাথে আমরা ইন্টার্ন করি। তো আমরা কয়েকটা সেকশনে ভাগ হয়ে যাই, কারণ একসাথে তো আর 19 জন মানুষকে গ্রুপ করাবেন। তো স্যার হচ্ছে আমাদের যে জুলফিকার আলী সিমন স্যার ছিলেন, আমরা যার আন্ডারে হচ্ছে ইন্টার্ন করি, উনি 3 থেকে 4টা গ্রুপে আমাদের ভাগ করে দিয়েছেন। আমি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম, তো আমরা যারা ওয়েটে ছিলাম তাদের গ্রুপটাকে একটা গ্রুপে দিয়েছে, বাকি অন্যান্য ডিপার্টমেন্ট গুলোতে 2-3টা ভাগে ভাগ করছিল। তো ফার্স্ট 7 দিনের মধ্যে আমরা ডাইং থেকে শুরু করছিলাম ফার্স্টে। আমাদেরকে ডাইং থেকে শুরু করছিল, তারপরে হচ্ছে বাকি যে ডিপার্টমেন্ট গুলো আছে, কেউ মার্চেন্ডাইজিং থেকে শুরু করছে, কেউ নিটিং থেকে শুরু করছিল। তো ডাইং এ যখন আমরা ফার্স্ট ফ্লোরে ঢুকি তখন 2-3 দিন আসলে কিছুই বুঝতে পারিনি, খালি ফ্লোরে ঘুরছিলাম আর কি, অনেকটা এমন। ফার্স্ট 7 দিনের মধ্যে আমি ইন্টারেস্টিং বিষয় যদি বলি, সেটা হচ্ছে আমরা একটা বেজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিলাম, মানে সিবিসি যে ফেব্রিক আছে, ফেব্রিক, ওই ফেব্রিকটা থেকে লোডিং থেকে শুরু করে আনলোড পর্যন্ত পুরোটা প্রসেস আমরা দেখছিলাম। এবং কি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই জায়গাগুলোতে হচ্ছে আমরা পুরোটা প্রসেস একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করেছিলাম, মানে ফলো ফলো করছিলাম। এবং কি প্রত্যেকটা পার্টের মধ্যে, প্রত্যেকটা সেকশনের মধ্যে আলাদা আলাদা ফেব্রিকের শেড কেমন, সেই ফেব্রিক গুলো আমরা কালেক্ট করেছিলাম। মিটিং ডাইং এর ফার্স্ট থেকে শুরু করে একেবারে শেষ যে ডাইং ফেব্রিকটা, সেটাও শুরু করেছিলাম। এবং কি এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সিবিসি ফেব্রিকটা যখন ডাইং হয় তখন এটা কিন্তু বোথ পার্ট ডাইং অনেক সময় হয়। তো ফার্স্টে হচ্ছে সেটাকে পলিস্টার পাড়টা ডাইং করে, পলিস্টার পাড় ডাইং করার পরে আমি ওইটা ওই দিনই ফার্স্ট দেখছিলাম। পলিস্টার পাড় ডাইং করার পর হচ্ছে একটা কালার হয়, ব্ল্যাক কালার করছিল ওই ফেব্রিকটাকে। এবং ব্ল্যাক কালার করার পরে পলিস্টার পাড়টার শেড চেক করতেছিল। তো পলিস্টার পার্ট চেক চেক করে হচ্ছে আমরা যেটাকে বলি বার্ন আউট টেস্ট, অথবা কেউ কেউ বলে সেটাকে কার্বনাইজেশন। তো ওই শেডটা চেক করার পরে দেখলাম যে একটা মিলান্স টাইপের শেড ছিল, মানে কটনটা তো তখন ডাইং হয় নাই, শুধুমাত্র হচ্ছে পলিস্টার পার্টটা ডাইং হয়েছিল। তো বার্ন আউট টেস্টটা করার পরে হচ্ছে কটন পার্টটা পুড়ে যায়, যার কারণে শুধুমাত্র পলিস্টার পার্টটাই থাকে। তো ওই পলিস্টার পার্টের হচ্ছে ডাইংটা দেখে সে যদি ওকে থাকে, পরবর্তীতে কটনটা ডাইং করে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, এবং কি পরবর্তীতে টেক্সটাইলের প্রতি মানে বিভিন্ন জিনিস আগ্রহ থেকে জানতে ইচ্ছে করছে। আচ্ছা, আমাদের এখানে একটি কমেন্ট এসেছে, আমরা সেই কমেন্টের প্রশ্নটি একটু যদি আমাদেরকে ভাই উত্তর দেন। ম্যাক্সিমাম পেইড ইন্টার্ন গুলো 3 মাসের হয়ে থাকে, এক্ষেত্রে আপনার পরামর্শ কি, যে স্পেসিফিক পেইড ইন্টার্ন করা নাকি ওভারঅল কোনো কম্পোজিট ইন্টার্ন করা? ইট ডিপেন্ডস আসলে, পেইড ইন্টার্নশিপ কোন ফ্যাক্টরিতে করতে যাচ্ছে সেটা একটা ফ্যাক্টর। এবং কি পেইড ইন্টার্নশিপের পরে তাকে কি জবের অফার দিবে কিনা, এবং কি এই বিষয়গুলো একটু দেখা উচিত, এবং কি দেখে শুনেই যাওয়া উচিত। আর আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমার পার্সপেক্টিভ থেকে বললে হচ্ছে আমি বলবো যে কম্পোজিট ফ্যাক্টরি গুলোতে ইন্টার্ন করাই আমার মতে বেটার। এরপর ভাই ধরেন হচ্ছে আপনি একটি ইন্টার্নশিপে যখন আমাদের প্রথমে আমরা প্রবেশ করি, তো এক্ষেত্রে যে কোনো একটা কাজের জন্য আমাদের কমিউনিকেশন স্কিলটা, যেটা আপনি আগে বললেন যে হচ্ছে সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করে এবং কনফিডেন্সটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে কমিউনিকেশন যেই জিনিসটা, এই কমিউনিকেশনটা হচ্ছে আমাদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং আপনি কি আমাদেরকে এক্ষেত্রে কোনো একটা বাস্তবের উদাহরণ বা এরকম কোনো একটা ঘটনার মাধ্যমে যদি আমাদেরকে বিষয়টা বর্ণনা করতেন? কমিউনিকেশন স্কিলটা আসলে টেক্সটাইল সেক্টরে আমি বলবো সফট স্কিলের দিক থেকে একেবারে একেবারে ফার্স্ট। কারণ টেক্সটাইল সেক্টরটা আসলে কমিউনিকেশনের উপরে অনেকটা থাকে, কারণ এই কমিউনিকেশন স্কিলটা যত ভালো, সে এই সেক্টরে ততই বেটার বা ভালো জায়গায় যাইতে পারবে। তো কমিউনিকেশন স্কিল কেন আমি বললাম, কারণ হচ্ছে যখন আমরা ইন্টার্নশিপ করতে যাই তখন ইন্টার্নশিপ করার সময় আমরা আমাদের যেই এনভায়রনমেন্টের যেই সব ভাইরা আছেন বা
যারা অপরিচিত মানুষ আছেন তাদের সাথে কোলাবরেট করা বা কমিউনিকেশন করার চেষ্টা করি। এবং এই বিষয়গুলোতে একটা জিনিস খেয়াল রাখা উচিত আমার মতে, সেটা হচ্ছে এইসব এনভায়রনমেন্টে কিন্তু বিভিন্ন পরিবেশ থেকে মানুষ আসে এবং কি সবার সাথে কিন্তু ডিরেক্টলি কমিউনিকেশন করা যায় না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলি, একটা ভাই ছিল, আমি নাম প্রকাশ করব না। তো যখন আমি জব শুরু করি তখন উনি হচ্ছে ফার্স্টের দিকে কথাই বলতো না। আমরা কথা বলতে চাইতাম, আমি কথা বলতে চাইতাম বা মিশতে চাইতাম, মিশতে না অনেক। তো তখন যখন আস্তে আস্তে যায়, দিন যায়, ১ মাস ২ মাসের ২ মাস যায়, তখন উনি আমার সাথে অনেকটাই ফ্রি হয়ে যায় এবং কি অ্যাজ এ ব্রাদার উনি খুব অ্যামেজিং একটা পার্সন। তো এই দিক থেকে একটু ইন্টার্নশিপ যারা করতে যায় তাদের এটা একটু আবার খেয়াল রাখা উচিত যে আসলে কার সাথে আমি ডিরেক্টলি কত মানে মিশবো, কার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করবো। অনেক সময় দেখা যায় যে খুব বেশি ফ্রি হয়ে যাওয়া একটা সমস্যা। তো এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে। ফ্যাক্টরির রেপুটেশনের কথা চিন্তা করতে হবে। তো সব দিক চিন্তা করেই হচ্ছে আগানো উচিত আমার মতে। চিন্তা ভাবনা করে আমাদের মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, রাইট। এই মূল বিষয় হচ্ছে। আম, একজন শিক্ষার্থীর ইন্টার্নশিপের যে অভিজ্ঞতা থাকে, এটা হচ্ছে তাকে যে জব, ভবিষ্যতে যে জব থাকে সেই জবের হচ্ছে ইন্টারভিউতে সে কিভাবে সেটা হচ্ছে কার্যকর ভাবে প্রেজেন্ট করতে পারে, এটা যদি একটু সরি আমাদের সাথে শেয়ার করতেন। সরি 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 কোশ্চেনটা যদি আবার করি। হ্যালো। আমি কি আরেকবার প্রশ্নটি করব? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা ধরতে পারিনি। আমি কি আরেকবার প্রশ্নটি করব? হুম, কোশ্চেনটা আরেকবার করেন। জি। একজন শিক্ষার্থী যে ইন্টার্নশিপের অভিজ্ঞতাটা থাকে সেই অভিজ্ঞতাকে সে কিভাবে জব ইন্টারভিউ বোর্ডে হচ্ছে সে প্রেজেন্ট করতে পারে? ভালো একটা প্রশ্ন। ইন্টার্নশিপ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হচ্ছে, কারণ আমরা ইন্ডাস্ট্রির, যেটা ফার্স্ট দিকে বললাম, ক্যাম্পাসে থাকাকালীন কিন্তু আমরা সেরকম ইন্ডাস্ট্রির সাথে রিলেট করতে পারি না আমাদের ইয়েগুলো। তার কারণে হচ্ছে যখন আমরা ফ্যাক্টরিতে যাই তখন আমরা একেবারে ফ্যাক্টরির এনভায়রনমেন্টের সাথে মিশে যাওয়ার চেষ্টা করব। আর ইন্ডাস্ট্রিতে যাওয়ার টাইমে হচ্ছে আমাদের সেটা বোঝা উচিত ২ মাসের মধ্যে যে কোন ডিপার্টমেন্টটা সুইটেবল আমার জন্য। সেটা যদি ১ মাসের মধ্যে বোঝা যায় আরো ভালো। আর যারা ইন্টার্ন করতে যাচ্ছে তাদেরকে বলবো যে কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট বা ২-৩টা ডিপার্টমেন্টে ফোকাস রাখা উচিত, এমনকি ইন্টার্নের টাইমগুলোতে ওই ডিপার্টমেন্টগুলোতে একটু জোর দেওয়া উচিত। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি হচ্ছে ফার্স্টের দিকে ডাইং থেকে শুরু করছিলাম। তো পরবর্তীতে মিটিং এবং কি ওয়াশিং, এই ৩টা ডিপার্টমেন্টে আমি বেশি ফোকাস দিই। কারণ যখন আমি ইন্টার্ন করি তখন আমার মাথায় ছিল যে আমি হয়তো যে ভবিষ্যতে জব করলে এই ৩টা ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্টে জব করব। যার কারণে যখন আমার ইন্টার্নশিপ প্রায় শেষের দিকে বলবো না, যখন আমরা ২ মাসের ইন্টার্ন করছিলাম, তো যখন আমার প্রায় ৩০ দিন থেকে ৪০ দিন যায়, বাকি ১০-১৫ দিন আমি ওই ৩টা ডিপার্টমেন্টে আলাদা ফোকাস করি। তো এটা অনেকটা বেটার, কারণ হচ্ছে পরবর্তীতে যখন এই ডিপার্টমেন্ট গুলোতে জব অফার পায় বা ভাইবা দিতে যায় তখন তার জন্য অনেকটা ইজি হয়ে যায় প্রশ্ন ফেস করা। বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করি এবং হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের ক্লাবের সাথেও যুক্ত থাকে, ক্লাব অ্যাক্টিভিটিস যেগুলো, এবং ইন্টার্নশিপ। এই তিনটি বিষয়ের মধ্যে আমার হচ্ছে যখন আমি ক্যারিয়ারের জন্য, আমার এই তিনটা বিষয়ের মধ্যে আমার ক্যারিয়ারের জন্য কোনটা সব থেকে বেশি অবদান রাখবে? এটা আসলে ডিপেন্ডস করে যে প্রজেক্ট ওয়ার্কের যে কথাটা আপনি বললেন, এটাকেও আমি ফেলে দিব না। আমি যদি টেক্সটাইলে কেউ যদি ক্যারিয়ার করতে চায় তাহলে ফার্স্টের দিকে আমি বলবো অবশ্যই ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ। আর প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে হায়ার স্টাডি যদি কেউ করতে চায় অবশ্যই ক্যাম্পাস থাকাকালীন সেই জিনিসগুলা নিয়ে অ্যানালাইসিস করা উচিত এবং রিসার্চ পেপার নিয়ে কাজ করা উচিত। দ্বিতীয়ত আমি সেটাকেই রাখবো। এবং পরবর্তীতে আগে হচ্ছে আমি ইন্টার্নশিপকেই ফোকাস করব। আর কারো যদি হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে ইচ্ছে হয় বা বাইরে যাওয়ার প্ল্যান থাকে
তো সেক্ষেত্রে আমি প্রজেক্ট ওয়ার্ক কাজগুলোতে বেশি ফোকাস করার জন্য বলবো। একজন শিক্ষার্থী যখন ইন্টার্নশিপ শুরু করতে যাবে তখন সে হয়তোবা প্রথম দিকে বুঝবে না যে তার জন্য কোন কোম্পানিটা ভালো বা কোনটা খারাপ। তো সে কিভাবে বুঝতে পারবে যে না আমি হয়তোবা সঠিক একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করছি, বা কোন উপায় এটা সে বুঝতে পারবে? এটা আসলে এটা একটা ভালো একটা প্রশ্ন ইন্টার্নশিপের দিক থেকে। কারণ হচ্ছে আমাদের ওই ইন্টার্ন ওই ডিপার্টমেন্টগুলোতে বা ওই ফ্যাক্টরিগুলোতে ইন্টার্ন করা উচিত আমার মতে। আহ কম্পোজিট তো অবশ্যই, এবং ওই ফ্যাক্টরিগুলোতে যদি সিনিয়র কোনো ভাই থাকেন যার সাথে আগে থেকে যোগাযোগ আছে বা ছিল, তাদের সাথে যোগাযোগ করে ইন্টার্নশিপ করতে পারলে হচ্ছে বেটার হয়। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে অপরিচিত লোক যদি থাকে সেক্ষেত্রে তারা তেমন হেল্প করতে চায় না। পরিচিত লোক থাকলে একজন যদি থাকে তাও তার জন্য বেটার হয়। কারণ সে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে পরিচিত থাকতে পারে। অন্যান্য ডিপার্টমেন্টে গেলে আগে থেকেই সে বলে দিবে যে আমার এমন অমুক একজন স্টুডেন্ট বা অমুক একজন জুনিয়র আছে, তাকে একটু গাইড করো। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে সিনিয়র কোনো ভাই যদি থাকেন তাহলে তার সাথে যোগাযোগ করে বা ওই ডিপ ইন্ডাস্ট্রি গুলোতে করলে হচ্ছে তার জন্য বেটার, অনেকটা ইজি হয় আর কি। এবং ইন্ডাস্ট্রি যদি চলে যায়, মানে কোনো একটা ইন্টার্ন যদি যায়, সেক্ষেত্রে সে কিভাবে বুঝতে পারবে যে এইখানে বা এই ইন্ডাস্ট্রিতে আমার ইন্টার্ন করা ঠিক হচ্ছে কিনা? সে তখনই বুঝতে পারবে যখন হচ্ছে সবাই একটু কোঅপারেটিভ থাকে প্রশ্নের প্রতি। সে যেটা জানতে চায় সেটা সে অন্য যার কাছে জানতে চায় সেটা সে আন্তরিকতার সহিত তাকে বুঝিয়ে দিচ্ছে বা শিখাচ্ছে। তখনই হচ্ছে সে বুঝতে পারবে যে এটা তার জন্য ঠিক আছে। আচ্ছা, তার মানে ভাই আমাদের ইন্টার্নশিপের ক্ষেত্রে নেটওয়ার্কিংও একটা বড় ভূমিকা রাখছে। অবশ্যই নেটওয়ার্কিং তো ভালো। এখন এই যে নেটওয়ার্কিংটা আমাদের ইন্টার্নশিপেও ভূমিকা রাখছে, এখন এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে? নেটওয়ার্কিং ইস্যুটা শুরু থেকেই আসে। কেন বললাম? নেটওয়ার্কিং তো যখন আমরা ইন্টার্নশিপের জন্য খুঁজি বা ইন্টার্নশিপ কোথায় করব সেটার জন্য আমরা রেডি হই, তখন থেকেই নেটওয়ার্কিং শুরু। কারণ তখন থেকে হচ্ছে আমরা আমাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করা ট্রাই করি বা স্যারদের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মানে ইন্টার্ন করার জন্য শুরু করি। তো নেটওয়ার্কিংটা হচ্ছে সেইখান থেকেই আসে। আর এই টেক্সটাইল সেক্টরে হচ্ছে নেটওয়ার্কিং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কমিউনিকেশন স্কিলের পরই। নেটওয়ার্কিং যার যত ভালো, সে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির ভাইদের সাথে বা বিভিন্ন সিনিয়রদের সাথে কানেক্টেড থাকে, এবং কি পরবর্তীতে সে যখন ইন্টার্ন করতে যায় তার জন্য রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়, ইন্টার্ন ক্ষেত্রে হোক কিংবা পরবর্তীতে জবের জন্য হোক। হ্যাঁ, আমরা একটা কমেন্টের উত্তর আপনার থেকে জানতে চাই যে ইন্টার্নশিপের আবেদন করার সময় শিক্ষার্থীরা সাধারণত কি কি ধরনের ভুল করে থাকে? এটা আমাদের একজন হচ্ছে প্রশ্ন করেছে লাইভ থেকে আমাদের। একটা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্টার্নশিপ যে ভুলটা করে থাকে আমি এটা শুরুতেই বললাম। অনেকেই ভুল করে থাকে হচ্ছে এই 2-3 মাস আগে থেকে হচ্ছে জানায় যে ইন্ডাস্ট্রিতে ইন্টার্ন করবে। তো 2-3 মাস আগে জানাইলে হয় কি, মানে ইন্টার্ন ম্যানেজ করাটা অনেকটাই সমস্যা বা কষ্ট হয়ে দাঁড়ায় যে ইন্টার্ন ম্যানেজ করে দিবে। কারণ একেকটা ফ্যাক্টরিতে হচ্ছে আগে 4-5 মাস আগে থেকেই অনেক স্টুডেন্ট হচ্ছে তাদের লেটারটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে থাকে, এবং কি এইচআর যে যিনি আছেন তিনি ওই অনুযায়ী হচ্ছে ইন্টার্নটা করায়। এবং একসাথে একটা ইন্ডাস্ট্রিতে কিন্তু কি বলবো 20 জনের বেশি মনে হয় না অ্যালাউ করে, মানে একই টাইমে। তো যার কারণে হচ্ছে যারা আগে হচ্ছে ইন্টার্নের অ্যাপ্রোচ করে বা লেটার দেয় তাদেরগুলো হচ্ছে সিরিয়ালি যায়। তো ফার্স্টে যে স্টুডেন্টরা যে ভুলটা করে বা জুনিয়ররা যে ভুলটা করে, তারা আগে থেকেই ঠিক না করে 2-3 মাস আগে থেকে হচ্ছে ইন্টার্নের জন্য চায়। যার কারণে হচ্ছে এটা তাদের প্রথম ভুল। এবং কি আর ভুলের কথা যদি আমি বলি, সেটা বলবো যে ইন্টার্নে যখন তারা বিভিন্ন ফ্যাক্টরিতে ঢুকবে সেটা অবশ্যই যেন ইন্টার সব ডিপার্টমেন্টের
থেকে আইডিয়া নেওয়া মানে মনে করে, সেক্ষেত্রে সে কম্পোজিট যে ফ্যাক্টরি গুলা আছে সেই সব ফ্যাক্টরি গুলা সিলেক্ট করা উচিত। ভাই, আমরা নর্মালি একটা কথা সবসময় শুনে থাকি যে যার শেখার আগ্রহ যত বেশি মানে সে তত বেশি প্রশ্ন করে থাকে, এই ধরনের কথাটা আমরা শুনে থাকি। তো আপনার মনে হয় কি ইন্টার্নশিপ যখন আমরা করি তখন হচ্ছে কি কি ধরনের প্রশ্ন করলে আমাদের হচ্ছে শেখার যে সুযোগটা থাকে সেটা আরো বেশি বেড়ে যায়? আহ আসলে ইন্টার্ন যখন আমি করি, তখন আমি যেটা বললাম 3-4 দিন আমি ব্লক ছিলাম, মানে আমি বুঝতেই পারতেছিলাম না যে আমি আসলে কি প্রশ্ন জিজ্ঞেস করবো। তো আমার পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, আমি বলবো যে যে প্রোডাকশন ফ্লোরের কথা যদি বলি, সেই ফ্লোরটা হচ্ছে কয়েকদিন ফার্স্টে কয়েকদিন ঘোরা উচিত। এবং ওইখানে যে কর্মরত সুপারভাইজাররা আছেন তারা মোটামুটি নলেজ রাখেন, ভালোই, অনেকে আবার ভালো নলেজ রাখতে পারেন। তো তাদের থেকে হচ্ছে যেটা কিউরিসিটি আসবে বা মনে প্রশ্ন জাগবে, তাদের থেকে হচ্ছে আনসার নিবে। তো পরবর্তীতে হচ্ছে সে যেই সুপারভাইজারের আন্ডারে থাকবেন, সব ফ্যাক্টরিতে গেলে তো একজন সুপারভাইজার ঠিক করে দেয়। তো ওই সুপারভাইজারের কাছে হচ্ছে সে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। এবং কি যখন সে ফ্লোরে ঘুরবে, প্রোডাকশন ফ্লোরে, তখন সে অবশ্যই একটা ডায়েরি মেনটেন করবে। ওই ডায়েরিতে হচ্ছে তার যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সে লিখে রাখবে, পরবর্তীতে তার সুপারভাইজারকে সেগুলো জিজ্ঞেস করবে। এবং অবশ্যই এক ভালো সুপারভাইজার পাওয়া হচ্ছে লাকের বিষয়। একজন সুপারভাইজারও তার হচ্ছে যেই ইন্টার্নশিপের জার্নিটা সেটা অনেকটাই স্মুথ করতে পারে ভালো একজন সুপারভাইজার। ভাই, একজন ইন্টার্ন কিভাবে খুব অল্প সময়ের মধ্যে তার যে টিমের সাথে সে কাজ করে তাদের বিশ্বাসটা সে অর্জন করতে পারে? ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন, যেটা আমরা আরো কয়েকটা আগের প্রশ্নতে বললাম। সে যেখানে ইন্টার্ন করছে সেই পরিবেশের সাথে যত তাড়াতাড়ি নিজেকে মানাইতে পারবে, এবং কি সেই ফ্যাক্টরির যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের সাথে সে যত তাড়াতাড়ি নিজেকে মানাতে পারবে, তত তাড়াতাড়ি তার জন্য, ততই তার জন্য বেটার। কারণ হচ্ছে যে একটা ইন্টার্নশিপ যখন একজন স্টুডেন্ট করতে যায়, সেই প্রথম থেকেই হয়তো অনেকে ডিমোটিভেট হয়ে যায়, অনেকে পরিবেশের সাথে খাপ খাইতে পারে না, যার কারণে হচ্ছে অনেকে ডিমোটিভেট হয়ে যায়। তো আমি বলবো যে ফার্স্টের দিকেই যেন সে শুরু করে, যে এক একজন যারা সিনিয়র আছেন বা যারা কর্মরত আছেন সে যেই ডিপার্টমেন্টে যায়, তো তাদের সাথে যেন ভালো একটা বন্ডিং বলতে ভালো রিলেশন বা ভালো ব্যবহার দিয়ে হোক, পোলাইটলি তাদের সাথে বিহেভিয়ার করে, এবং কি তাদের সাথে একটা কমিউনিকেশন করার ট্রাই করে। শুধুমাত্র হার্ড স্কিল গুলা না, সফট স্কিল যেগুলো আছে এই স্কিল গুলোর মধ্যে এমন কোন তিনটে স্কিল আপনার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আহ ফার্স্টের দিকেই যেটা বলছিলাম, সফট স্কিল আসে হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনটা আসলে খুবই দরকার একটা বিষয়, যেটা হচ্ছে যার যত কমিউনিকেশন স্কিল ভালো সে ততই হচ্ছে ইমপ্রুভ করতে পারবে। এবং কি দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ স্কিলের কথা আমি বলবো, সেটা হচ্ছে লিডারশিপ। লিডারশিপ যার যত ভালো হবে এই টেক্সটাইল সেক্টরে সে ততই শাইন করতে পারবে। কারণ আমরা দেখি যে তারাই একটা লিড পজিশনে যায়, জিএম বলি জিএম বলি তারপরে সিওও বলি, সবাই হচ্ছে তাদের লিডারশিপের কারণে হচ্ছে সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারে। অবশ্যই তাদের টেকনিক্যাল বিষয় অনেক বেশি, কিন্তু টেকনিক্যাল জ্ঞান জানা থাকার পরেও অনেকে হচ্ছে লিডারশিপ না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে উপরে উঠতে পারে না বা দেরি হয়। তো এটা একটা খুব ভালো এবং কি ইম্প্যাক্টফুল সফট স্কিল আমি বলবো। এবং কি থার্ড যেটা আসে সেটা বলা যায় নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং নিয়ে আমরা আগেও কথা বলেছি, আশা করি এটা নিয়ে আর বলা লাগবে না। ভাই, একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে, সে যখন অধ্যয়নরত আছে সেই অবস্থায় সে কিভাবে নিজেকে হচ্ছে তৈরি করবে ইন্ডাস্ট্রিতে হচ্ছে জবের জন্য? ইন্ডাস্ট্রিতে জবের জন্য তৈরি করবে, এটা কাইন্ড অফ
আগের একটা প্রশ্নের মতো মনে মনে সিমিলার হয়ে যাচ্ছে। আমি আবারও আনসার দিই, সেটা হচ্ছে যে একজন একজন ইন্টার্ন স্টুডেন্ট যখন যাবে ইন্টার্নশিপ করতে, তখন হচ্ছে সে আহ, দুই তিন 2 মাস বা 3 মাস যত মাস না করুক, সে হচ্ছে প্রথম 1 মাসের মধ্যেই সে বুঝতে পারবে কোন ডিপার্টমেন্টটা তার জন্য সুইটেবল। এবং অনেকেই দেখা যায় যে কেউ মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে করতে করতে ইচ্ছুক, বেশিরভাগ স্টুডেন্ট, কেউ নিটিং, কেউ প্রোডাকশনে, ডাইং, ফিনিশিং, যেটাই হোক। তো ইন্টার্ন করতে গেলে যখন যেই ডিপার্টমেন্ট গুলো তাদের ভালো লাগবে, এবং কি মনে হয় যে না, যে এই ডিপার্টমেন্টটাতে আমি মেবি বা আমার কাছে মনে হয় যে আমি ভালো করতে পারবো, এবং কি এই ডিপার্টমেন্টটা তার কিউরিসিটি থাকবে যে এই ডিপার্টমেন্টটাতে আমি কিছু নতুন কিছু শিখছি এবং এই ডিপার্টমেন্টটাতে শিখে আমার ভালো লাগছে, তখন ওই ডিপার্টমেন্টে হচ্ছে সে নিজের কিউরিসিটি থেকে হলেও বিভিন্ন জিনিস জানবে, নতুন কিছু শিখবে। তো পরবর্তীতে সে যখন তার প্রায় শেষের দিক ইন্টার্নশিপের 10 দিন থাকুক বা 15 দিন, 1 সপ্তাহ, যতদিন থাকুক, পরবর্তী সেই সময়টা যেন যাওয়ার আগে সে ওই ডিপার্টমেন্টটাতেই ইন্টার্নটা করে বা বেশি সময় ওইখানে দেয়, যাতে পরবর্তীতে তার জব লাইফের জন্য আরো ভালো হয়। আচ্ছা ভাই, আপনার কি ক্যারিয়ারে এমন কোনো একটি অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন যেটা হচ্ছে চ্যালেঞ্জিং মনে হয়েছে, এবং হচ্ছে মানে আপনার ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে যদি এটা শেয়ার করতেন আমাদের সাথে। ক্যারিয়ারের অভিজ্ঞতা আমার, আমি খুব বেশি ক্যারিয়ার লং না আমার, আমি খুবই শর্ট টাইম। আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যদি ইন্ডাস্ট্রিতে, মানে আপনি যেই সেক্টরে থাকেন না কেন, মিটিং বলেন, লাইন বলেন, ফিনিশিং কিংবা মার্চেন্টাইজিং, যে কোনো হাউজার, তো একজনের একটা জব হোল্ডারের যদি কি বলে সেটাকে ফলো আপ, যেটাকে বলে ফলো আপ, জিনিসটা খুবই একটা সেক্টরে গুরুত্বপূর্ণ, এবং এই স্কিলটা যার যত ভালো, ফলো আপ যার যত স্ট্রং, সেই হচ্ছে ততই শাইন করতে পারে। কারণ হচ্ছে ফলো আপ রাখতে গেলে হয় কি, বিভিন্ন সেক্টরের মানুষের সাথে, বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষের সাথে বা ওই ডিপার্টমেন্টের মানুষের সাথে বেশি কমিউনিকেশন করতে হয়, কথা বলতে হয় বেশি, এবং কোনটা কোন স্টেজে আছে এবং কি কোনটা ডেডলাইন কবে, সেই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে কাজ করতে হয়। যার কারণে বলবো যে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যখন এক একজনের ফলো আপ সেকশনে বা যে কোনো ডিপার্টমেন্টে থাকুক না কেন, ফলো আপ যদি স্ট্রং না হয়। আচ্ছা, আমরা একটি কমেন্ট নিয়ে, কমেন্টটি হচ্ছে, স্যার আপনি যদি আজ একজন টেক্সটাইল স্টুডেন্ট হতেন তাহলে ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য শুরু থেকেই কোন কোন স্কিল ও অভ্যাস করে তুলতেন? খুব কমন একটা কোশ্চেন, যেটা অনেকদিন আগে থেকে আমি ফেস করে আসতেছি। সেটা হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় কোন কোন বিষয়গুলোতে আসলে আমাদের জোর দেওয়া উচিত। আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে বলবো যে আমরা যখন স্টুডেন্ট থাকবো, যে ক্যাম্পাসে অধ্যয়নরত আছি না কেন, তো ওই ক্যাম্পাস থেকেই আমাদের যেই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট তো বটেই, এবং বাকি যে ডিপার্টমেন্ট গুলো আছে, আমরা তো এখানে মেজর 4টা সাবজেক্ট আছে, ইয়ার্ন, ফেব্রিক, ওয়েব প্রসেস এবং পেপারেন। সেই 4টা ডিপার্টমেন্টের যেন বেসিক গুলো একটু স্ট্রং থাকে, বিশেষ করে হচ্ছে যে ডিপার্টমেন্টের হয়, সেই ডিপার্টমেন্টের বেসিকটা যেন সেই স্ট্রং থাকে। পরবর্তীতে সে যখন ইন্টার্নশিপে যাবে, ওই ইন্টার্নশিপে হচ্ছে বিষয়গুলো ক্যাচ করতে তার জন্য আরো সহজ হবে, কারণ তার বেসিক স্ট্রং থাকবে, সেই জিনিসগুলো ধরতে পারবে খুব তাড়াতাড়ি। এটা একটা বিষয়। এবং কি বলে, স্টুডেন্ট থাকাকালীন হচ্ছে আমি আরো কিছু বিষয় সাজেস্ট করব। সেগুলো হচ্ছে, হতে পারে সেটা ইংলিশ স্পিকিং হতে পারে, যেটা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে আছে, যেগুলো অল্প ইংলিশে হচ্ছে কমিউনিকেশন করতে হয়, এবং কি ওই ডিপার্টমেন্ট, ওই ফ্যাক্টরিগুলোতে তাদের ইংলিশের স্পিকিং ভালো, ফ্লুয়েন্সি ভালো, তাদেরকে হচ্ছে রিপ্লেস করে অ্যাজ এ ফ্রেশার। তো এটা একটা গুড পয়েন্ট আমি বলবো। এবং কি কম্পিউটারের কিছু বেসিক স্কিল জানা থাকতে হবে, এবং কি অন্যান্য সফট স্কিল তো আছে, কমিউনিকেশন বলি, লিডারশিপ বলি, কিংবা নেটওয়ার্কিং। আশা করছি যিনি প্রশ্ন করেছেন তিনি তার উত্তর পেয়ে গিয়েছেন। ভাই, ধরেন হচ্ছে আপনাকে আবার একবার ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হলো,
তো আপনি এবার এমন কি কাজটা করবেন যেটা হচ্ছে ভিন্ন, যেটা হচ্ছে হয়তো বা এবার নতুন ভাবে করবেন? আহ নতুন করে ইন্টার্নশিপ আমাকে যদি সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আমি হচ্ছে আরো বেটার কোনো ফ্যাক্টরি সিলেক্ট করার দিকে দেখবো, যেন আরো একটা অন্য কোনো একটা ফ্যাক্টরি সিলেক্ট করতে পারি, ভালো একটা ফ্যাক্টরি। এবং আমি যেই ফ্যাক্টরিটাতে যাই সেটা অবশ্যই ভালো ইন্টার্নশিপের জন্য। কারণ কেন বলি, আমরা যেই ফ্যাক্টরিটাতে ইন্টার্নশিপ করতে যাই সেখানে অলমোস্ট অনেক সিনিয়র ভাইরা আমাদের ক্যাম্পাসে ছিল, এবং কি আমরা যে কোনো সমস্যাতে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে আমরা দ্বিধাবোধ করতাম না। তাদের কাছে সিনিয়র ব্রাদার খুব সহজেই বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে পারতাম, এবং কি তারাও কর্ডিয়ালি সেগুলোর আনসার দিত। তো যদি আমাকে আরেকবার ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, আমি ফ্যাক্টরি সিলেকশনের ক্ষেত্রে আরেকটু যদি ভালো একটা ফ্যাক্টরি সিলেক্ট। আচ্ছা, নতুন ভাবে হয়তো বা অন্য কোনো ফ্যাক্টরি সিলেকশন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সবশেষ প্রশ্ন যেটা, এখন যারা ইন্টার্নশিপ শুরু করবে বা হচ্ছে যারা ইন্টার্নশিপ শুরু করেছে নতুন, তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আহ, যারা নতুন ইন্টার্নশিপ শুরু করতে সামনে আসছে বা শুরু হবে, তাদের জন্য হচ্ছে আমি কিছু বিষয় সাজেশন করতে পারি। সেটা হচ্ছে যে ইন্টার্নশিপের যখন আমরা যাই তখন এই ইন্টার্নশিপ গুলো আসলে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি 2 মাসের ইন্টার্ন আমরা করলাম, তারপর একটা ট্যুরের মতো হয়, ছবি টবি দিলাম, 2 মাস ইন্টার্ন করলাম, তারপর আবার চলে আসলাম। এই বিষয়গুলো যেন না হয়। ইন্টার্নশিপ যখন একটা স্টুডেন্ট করতে যায় তখন হচ্ছে সে এমন ভাবে নিজেকে মনে করবে যখন যেন সে একজন জব হোল্ডার। একজন জব হোল্ডার যখন সকাল 8টা বা 9টার দিকে যায়, শেষে 6টা কিংবা 7টার দিকে আসে, তাকেও অনেকটাই দায়ী করতে হবে যেন আমি জব করতেছি, ইন্টার্ন না। এবং কি জানার আগ্রহ, শেখার আগ্রহ, সেটা অবশ্যই থাকতে হবে। আর কম্পোজিট ফ্যাক্টরি গুলা সিলেকশনের দিকে রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে যিনি সুপারভাইজার হবেন তার তার থেকে এমন ভাবে জিজ্ঞেস করবে যেন সে জানতে চায়। ইন্টার্নশিপ গুলোতে যখন স্টুডেন্টরা যায় তখন আসলে দেখা যায় যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেকশনে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে। অনেক সময় হচ্ছে আপনাকে সুযোগও দিবে না, যে যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, আপনাকে হয়তো বলবে যে ভাই একটু কাজ আছে একটু পরে আসি। তো পরবর্তীতে যেন সে আর ওই মানুষটার কাছে যাবে না এমনটা না। যে অনেক সময় দেখা যায় যে তাদের আসলে ধৈর্য কত। তো এই বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ, আপনার কতটুকু জানতে আগ্রহ জিনিসগুলোর প্রতি, বিষয়গুলোর প্রতি। তো সবাই আপনাকে সমানভাবে সুযোগ দিবে না বা সমানভাবে আনসার দিতে নাও করতে পারে। তো শেখার আগ্রহ সবসময় থাকতে হবে, এবং কি ইন্টার্নশিপের জন্য হচ্ছে একটা ডায়েরি মেনটেন করা যায়। এবং যে যে ফ্যাক্টরিতে থাকেন বিভিন্ন ফেব্রিক নিয়ে নিজেরা অ্যানালাইসিস করতে পারেন, এবং যিনি ওই ফ্যাক্টরিতে বা ওই ফ্লোরে প্রোডাকশনে কর্মরত আছেন তাদের থেকে হেল্প নিতে পারেন। বিভিন্ন ফেব্রিক অ্যানালাইসিস করতে পারেন, বিভিন্ন ফেব্রিক কালেক্ট করে রাখতে পারেন। এগুলো হচ্ছে নিজের আগ্রহ থেকে যতটুকু পারা জানতে হবে। নিজের আগ্রহ না থাকলে আসলে, শেখার আগ্রহ না থাকলে তেমনটা হয় না। আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি আমার 4 বছর যেই বিএসসি কোর্স, সেই 4 বছরেও মনে হয় না আমি এত বিষয় জানছি বা শিখছি। এটা হয়তো আমারই ব্যর্থতা। আমি ইন্টার্নশিপের 2 মাসে এর চেয়ে অনেক বেশি জ্ঞান অর্জন করেছি। মানে আমার পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, আমার ইন্টার্নশিপটাতে আমি অনেক বিষয়ে শিখছি যেটা আমার পরবর্তীতে কাজে লাগছে। আমার পরবর্তী যেই কি বলে বিএসসি যে শেষ এক্সামটা ছিল, 4-2 এর এক্সামটা, ওই এক্সামটাতে আমি হাইয়েস্ট জিপিএ পাইছিলাম। কারণ ওই ইন্টার্ন যেটা আমি করছিলাম ওই ইন্টার্নটার বিষয় রিলেট ছিল, তো যার কারণে হচ্ছে আমার এই বিষয়গুলা লিখতে অনেকটা সহজ হয়েছে। আর আরেকটা বিষয় আমি একটু মিস করছি, যারা নতুন স্টুডেন্ট আছেন টেক্সটাইল সেক্টরে, তাদের হচ্ছে আমি একটা বিষয় সাজেশন করব, যখন স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় তারা বেশি সুযোগ পায় না ইন্ডাস্ট্রি ঘোরার, সেই 2 মাসের ইন্টার্নশিপ ছাড়া এবং কি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট গুলো ছাড়া। তো তারা একটা কাজ করতে পারে হচ্ছে তারা বছরে একটা কিংবা দুইটা কয়েকজন
মিলে যে কোনো একটা ফ্যাক্টরিতে কাছাকাছি হোক বা কোনো সিনিয়রের মাধ্যমে হোক, তারা দুই দিন বা 3 দিনের জন্য ভিজিট করে আসতে পারে। অনেকটা ইন্টার্নশিপের মতো হয় বিষয়গুলা, যার কারণে পরবর্তীতে তার আরো বিষয়গুলো ক্যাচ করতে সুবিধা হবে। ধন্যবাদ ভাই, আজকের পুরো সেশনে আপনি যেভাবে আপনার বাস্তব অভিজ্ঞতা, পরামর্শ এবং দিক নির্দেশনা শেয়ার করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করছি আমাদের যারা হচ্ছে ইন্টার্নশিপ নতুন করে করতে যাচ্ছেন কিংবা যারা হচ্ছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য আমাদের সেশনটি আজকের বেশ উপকারী হবে। এবং যারা হচ্ছে আমাদের শুরু থেকে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং টেক্সটাইল ডান্সের সাথে থাকবেন। আশা করছি নতুন কোনো দিন নতুন কোনো অতিথি নিয়ে আমরা হচ্ছে ইন্টার্নশিপ টকের নতুন পর্বে আবারও হাজির হব। আমি সঞ্জিতা আফরিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য।